কোনো জাতি বা ধর্মীয় আচার ও ধারণাকে আঘাত করা আমাদের এই গল্পের উদ্দেশ্য নয়। Kill him right now! কিছু অজানা রোমাঞ্চকর সাহিত্য নিয়ে আমরা শুরু করতে চলেছি এক নতুন অধ্যায়, যেখানে থাকবে ভয়, রহস্য আর কিছু মিষ্টি প্রেমের গল্প। তাই ভালো কিছু শুনতে গেলে আপনাকে আসতেই হবে পেজ নাম্বার 7। আজকের আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা। গল্প পাঠে আমি রবিন, সহযোগিতায় আছে দীপিকা এবং শ্রীদীপ্ত। গল্পের এডিটিং এবং আবহ সঙ্গীত দিয়েছেন তমনুদ। শুরু হচ্ছে আজকের গল্প দেনা পাওনা। পাঁচ ছেলের পর যখন এক কন্যা সন্তানের জন্ম হলো, তখন বাপ মায়ে অনেক আদর করে তার নাম রাখল নিরুপমা। এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম এর আগে কখনো শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতাদেরই নাম প্রচলিত ছিল, গণেশ, কার্তিক, পার্বতী তারই উদাহরণ। এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে। তার বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতো আর হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলের সন্ধান খুঁজে বার করেন। রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশায় যদিও অনেক হ্রাস পেয়েছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহু দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করেই তাতে রাজি হলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিন্তু রাজি তো হলেন, তবুও কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টা করেও 1,000-6,7 বাকি থেকেই গেল। এদিকে বিয়ের দিন কাছে এসে গেল। তারপর অবশেষে বিয়ের দিনটাও এসে হাজির হলো। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হল না। তাই বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রামসুন্দর রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, আচ্ছা, শুভ কার্য সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব। টাকা হাতে না পাওয়া অবধি বর সভাস্ত করা যাবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিছে তা বলা যায় না। ইতিমধ্যে একটা সুবিধা হলো। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হয়ে উঠল। সে বাপকে বলেই বসল, তোমাদের কেনা বেচা দাম দরের কথা আমি বুঝি না। বিয়ে করতে এসছি, বিয়ে করেই যাব। তার বাবা যাকে দেখল তাকেই বলতে লাগলেন, দেখছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার। দু একজন প্রবীণ লোক ছিল, তারা বলল, শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা দেখছি একেবারে নেই। বর্তমান শিক্ষার বিস্ময়কর ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায় বাহাদুর হতভম্ব হয়ে বসে রইলেন। বিবাহ এক প্রকার বিষণ্ণ এবং নিরানন্দভাবেই সম্পন্ন হল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ আর চোখের জল ধরে রাখতে পারলেন না। নিরু জিজ্ঞাসা করল, তারা কি আমাকে আর আসতে দেবে না বাবা? না না, কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসবো। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে চান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে।
অন্তঃপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পান, কোনোদিন বা দেখতে পান না। কুটুম্বগৃহে এমন করে অপমান তো আর সহ্য হয় না। তাই রামসুন্দর স্থির করলেন যেমন করেই হোক টাকাটা শোধ করে দিতেই হবে। কিন্তু যে ঋণভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করে থাকেন। এদিকে শ্বশুরবাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁচা লাগাচ্ছে। পিতৃগৃহের নিন্দা শুনে ঘরের দরজা দিয়ে অশ্রু বিসর্জন তার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। যদি কেউ বলে, বউয়ের মুখখানি দেখিলে চোখ যেন জুড়াইয়া যায়। শাশুড়ি ঝংকার দিয়ে উঠে বলল, স্ত্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি স্ত্রী। এমনকি বউয়ের খাওয়া পরাও যত্ন হয় না। যদি কোনো দয়ালু প্রতিবেশী কোনো ত্রুটির উল্লেখ করে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তাহলে মেয়ে পুরো যত্ন পেত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকারই নেই, ফাঁকি দিয়ে প্রবেশ করেছে সে। বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে। তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে চলেছেন সে কথা তাদের কাছে গোপন রাখলেন। স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন, এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানতে পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সকলে এসে তেড়ে উঠল। বিশেষত বড় 3টি ছেলে বিবাহিত এবং তাদের কারো বা সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো। বাড়ি বিক্রি স্থগিত হলো। তখন রামসুন্দর নানা স্থান হতে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। এমন হলো যে সংসারের খরচ আর চলে না। নিরু বাপের মুখ দেখে সব বুঝতে পারল। বৃদ্ধের পত্তকেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনুমতিক্রমে কিছুক্ষণের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করতেন, তখন বাপের বুকে যে কেমন যন্ত্রণা হতো তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত। সে ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত অধীর হয়ে উঠেছিল। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না। একদিন রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে যাও। আচ্ছা। কিন্তু তাহার কোনো জোর নাই। নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখা হয়েছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলেও দ্বিতীয় কথাটি বলবার মুখ থাকে না। কিন্তু মেয়ে যখন নিজের বাড়ি আসতে চায় তখন বাপ তাকে না এনে কেমন করে থাকে। তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করার আগে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করে যে 3000 টাকা সংগ্রহ করেছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো। নোটগুলো রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের কাছে গিয়ে বসলেন। প্রথমে হাস্যমুখে পাড়ার খবর বললেন। হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে, তার সব বিবরণ দিলেন। নবীন মাধব ও রাধা মাধব 2 ভাইয়ের তুলনা করে বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দে করলেন। শহরে একটা নতুন ব্যামো এসছে, সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন। অবশেষে হুক্কাটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন, হ্যাঁ 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 বেয়াই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি
যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে আর মনে থাকে না। আর ভাই, বুড়ো হয়ে পড়েছি না। এমনি এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরের তিনখানি হাড়ের মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে, অতি অবহেলে বার করলেন। শুধু তিনখানি 1,000 টাকার নোট দেখে রায়বাহাদুর অট্টহাস্য করে উঠলেন। থাকবে আই, ওতে আমার কাজ নেই। তারপর একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে চান না তিনি। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারোর মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবলেন, সে সকল কুটুম্বিতার সংকোচ তাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করে থাকার পর অবশেষে মৃদু স্বরে কথাটা বললেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করে বললেন, হুম, সে এখন হচ্ছে না। এই বলে কর্মপলক্ষে স্থানান্তরে চলে গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে দিতে পারবেন, অসংকোচে কন্যার উপরে দাবি করতে পারবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না। বহুদিন কেটে গেল। নিরুপমা লোকের পর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা আর পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল সে। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগল, কিন্তু তবু গেল না সে। আশ্বিন মাস আসলো। রামসুন্দর বললেন, এবার পুজোর সময় মাকে ঘরে আনবই, না হলে আমি। খুব একটা শক্ত রকম শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর মেয়ের বাড়ি রওনা দিলেন। এমন সময় 5 বৎসরের এক নাতি এসে পড়ল। দাদু, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? বহুদিন ধরে তার ঠেলাগাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিছুতেই তার মেটাবার উপায় হচ্ছে না। 6 বৎসরের এক নাতনি এসে সরদনে বলল, পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো তার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হবে, তখন তার গৃহবধূকে অতি সামান্য অলঙ্কারে দরিদ্রের মতো যেতে হবে। এ কথা মনে করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু তাতে তার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই। দৈনপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বেয়াই বাড়িতে প্রবেশ করলেন। আজ তার সে সংকোচ ভাব আর নাই। দ্বাররক্ষী এবং চাকরদের মুখের প্রতি সেই চকিত সজ্জল দৃষ্টিপাত দূর হয়ে গেছে, যেন নিজের গৃহে প্রবেশ করলেন তিনি। শুনলেন রায়বাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সাথে দেখা করলেন। আনন্দে তার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনে কেউ আর কথা বলতে পারে না। এমন করে কিছুক্ষণ কেটে গেল। তারপরে রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো চিন্তা নাই। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার 2টি ছোট ছেলে সঙ্গে নিয়ে সহসা ঘরে প্রবেশ করলেন। সে তার পিতাকে বললেন, বাবা, আমাদের তবে এবার তুমি পথে ভাসালে। রামসুন্দর তখন যেন অগ্নিমূর্তি হয়ে বললেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসেছেন। ছেলেরা কিছুতে না জানতে পায় তার অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তবু তারা জানতে পেরেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন। তার নাতি তার 2 হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না? মাথা নিচু করে রাখা রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে পড়ল। পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পেরে বলল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না।
এই তোমার গা ছুঁয়ে বললুম। ছি মা, এমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও তো অপমান। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। তাহলে তোমাকে জিতে দেবে না মা? না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়ে চলে গিয়েছেন, সে কথা আর গোপন রইল না। কোনো স্বভাব কৌতূহলী দাসী চুপিসারে দেওয়ালে কান পেতে তাদের সমস্ত কথাবার্তা শোনে এবং সেই কথাগুলো নীরুর শাশুড়িকে গিয়ে জানায়। এই কথা শুনে নীরুর শাশুড়ি আক্রোশে ফেটে পড়ে। নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিয়ের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গিয়েছে এবং পরে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয়। এই জন্য সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। এই সময়ে নীরুর একটা গুরুতর রোগ হলো, কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসে শীতের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের কোনো নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন যে তাদের একবার মুখ খুলে স্মরণ করে দেওয়া, তাও সে করত না। সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করে বাস করছে, এই সংসার তাহার মনের বদ্ধমূল হইতেছিল। কিন্তু এরকম ভাবনাটাও শাশুড়ির সহ্য হতো না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখতেন, তবে শাশুড়ি বলতেন, নবাবের ঘরের মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল, তখন শাশুড়ি বললেন, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। কেবল বাপের বাড়ি যাওয়ার ছল। কেউ বললে বিশ্বাস করবে না। যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হলো, সেদিন প্রথম ডাক্তার দেখল এবং সেদিনই ডাক্তারের দেখা শেষ হলো। বাড়ির বড় বউ মারা গেছে। খুব ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরের তেমনি একটা খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেহ কখনো দেখে নাই। এমন ঘটা করে শ্রাদ্ধও কেবল রায় বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এতে তাহাদের কিঞ্চিত ঋণও হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের যে কিভাবে মহাসমারোহে মৃত্যু হয়েছিল, সবাই তার বহুভাবে বর্ণনা করল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে। রায়বাহাদুর মহিষী লিখলেন, বাবা, তোমার জন্যে আর একটি মেয়ের সম্বন্ধ দেখেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য পেজ নম্বর 7 চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নিজেও শুনুন আর সবাইকে শোনান।